নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। গ্রাম বাংলার নানা ভয় দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন। তবে আজকের গল্পটা একটু বেশিই বিশেষ। আপনাদের পছন্দের গ্রাম বাংলার ভূতের গল্পে আজকে নিয়ে হাজির হয়েছি আমারই লেখা একটি কাহিনী, ১.৫ ফুটিয়া। গল্পটি মন দিয়ে শুনবেন। কেন বলছি সেটা গল্পের শেষেই না হয় বুঝতে পারবেন। আপনাদের অনুরোধে পছন্দের কিছু শোনাতে চলেছি আজ। দেখুন তো আজকের গল্প শুনে পুরনো কোনো স্মৃতি চাঙ্গা হয় কিনা। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের নিবেদন। আজকে আপনারা শুনবেন অয়ন সাহার কাহিনী ১.৫ ফুটিয়া। দোকানে বাবার খাওয়ার দিতে যাওয়া আমাদের পরিবারের একটা বড় কাজ। বড় কাজ বললাম এই কারণে যে এই নিয়ে দাদারা একে অপরকে সবসময় ঠেলতেই আছে। আমরা ৭ ভাই, তাই সপ্তাহে ৭ দিন পালা করে এক একজন বাবার দোকানে খাবার দিয়ে আসি। ওহো, আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমার নাম রসময়, বাবার নাম কালীপদ সাহা। বাবার মস্ত বড় মুদিখানার ব্যবসা। সেই যে সকালে নেয়ে খেয়ে তিনি যান, ফেরেন একেবারে রাত 10টায়। বাবার দোকানটা গ্রামের বড় রাস্তাটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে। না হলেও আমাদের বাড়ি থেকে 1 মাইল দূর তো হবেই। সেখানে বাবা সকালবেলা যান, তারপর আর বাড়ি ফিরে আসার ফুরসত পান না। সেই কারণে আমরা ভাইয়েরা দুপুর আর রাতের খাবারটা বাবার দোকানে পৌঁছে দিই। এ নিয়ম অবশ্য বাবাই করে দিয়েছেন, তাই অমান্য করার সাধ্য কারও নেই। তবে নিয়মের যে গরমিল হয় না তেমনটা নয়। এই যেমন আজকে সন্ধেবেলার খাবারটা নিয়ে দোকানে যাওয়ার কথা ছিল আমার মেজ দাদার, কিন্তু সে নাকি কি এক কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। শুধু সে নয়, আজ আমার সব দাদারাই যে যার নিজের কাজে এমন ভয়ানক ব্যস্ত যে শেষমেশ এই কাজের দায়ভার এসে পড়ল আমারই ঘাড়ে। যদিও আমার যেতে তেমন কোনো আপত্তি নেই। আসলে সন্ধ্যের সময় বাবার দোকানে খাবার নিয়ে পৌঁছাতে গেলে বিকেল একটু পড়ে আসতেই বেরিয়ে পড়তে হয়। আর এতে সব থেকে বেশি ক্ষতি হয় আমার বিকেলের খেলার। আগে ভাগে খেলা ছেড়ে বাড়ি ফিরে আসতে হয়। সেটা আমার একেবারেই ভালো লাগে না। এদিকে যে প্রতিবাদ করব সে উপায়ও নেই। বাড়ির ছোট ছেলেদের কথা খুব একটা কেউ শোনে না। যদিও বেশি আইন ছেদাছেদি এই খাবার দিতে যাওয়ার কাজ নিয়ে আমি কোনোদিনই করিনি। এসব করে কি বা লাভ? আজ আমি খাবার না নিয়ে গেলে বেচারা বাবাকেই হয়তো না খেয়ে থাকতে হবে। সেটাও আমার আবার ভালো লাগবে না। অগত্যা আগে ভাগে দুপুরের খেলার পাট চুকিয়ে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। তবে বাড়ি ফিরতেই যে একটা চমক আমার জন্য অপেক্ষা করছে সেটা বুঝিনি। আর সেই চমকই আমার যাবতীয় মন খারাপকে সারিয়ে দিল মুহূর্তে। বাড়ির চৌহদ্দিতে ঢুকতেই দেখলাম দালানের এক পাশে বসে রয়েছে আমার ছোট মামা। আমার তো আনন্দে আত্মহারা অবস্থা। ছোট মামা এসেছে। আমার মায়েরা 4 ভাই 3 বোন, তবে আমার সব থেকে প্রিয় এই ছোট মামা অচিন্ত। ভিটেই ঢুকে উঠোনের ওপর দিয়ে একরকম ছুটে গেলাম। মামাও ততক্ষণে তার সদাহাস্য মুখটাকে আরো উজ্জ্বল করে দালান ছেড়ে উঠে এসেছে। মামা, তুমি কখন এলে? কিরে রসু, ভালো আছিস তো? কত বড় হয়ে গিয়েছিস। বারে, কত বছর পর এলে বলো তো? বড় হব না? তা ঠিক, তা ঠিক। তা তুমি এলে কখন? আর দালানে ওভাবে বসে আছো? বাড়িতে কেউ নেই নাকি? এই তো একটু আগে এলাম। এসে তো দেখছি তোদের ঘরের দৌড়গুলোই সব শেকল তোলা। এতক্ষণে আমার মনে পড়ল, বিকেলে খেলতে যাওয়ার আগে মা তো বলেছিল। হ্যাঁ রে রসু, খেলতে যাচ্ছিস যা, তবে সন্ধে করিস নে বাপু। তোর বাবার খাবারটা আজকে কিন্তু তুই দিতে যাবি। দাদারা কেউ বাড়ি নেই।
মাঠ থেকে একটু আগে আগে ফিরিস বাবা। বাবার খাবারের থলিটা রান্নাঘরের দাওয়ায় খুঁটোর গায়ে ঝোলানো থাকবে। আমি একটু মিনতিদের বাড়ি যাব কীর্তন শুনতে। তুই সময় করে খাবারটা নিয়ে রওনা দিস, কেমন? রান্নাঘরের দাওয়ার দিকে চাইতেই দেখলাম, হ্যাঁ, বাদামি রঙের বাজারের থলেটা ঝুলছে। মামার দিকে ফিরে বললাম, ও মা তো মিনতিদের বাড়ি গিয়েছে। এই কয়েকটা বাড়ি পরেই ওদের ভিটে। ওদের বাড়িতে আজ কীর্তনের দল আসবে কি না তুমি তো জানোই, মা এসব শুনতে কত ভালোবাসে। তা তুমি খামোখা দালানে বসে থাকতে গেলে কেন বলো তো? দৌড় খুলে ঘরে গিয়ে বসলেই তো পারতে। মামা আমার গাল দুটো সস্নেহে চেপে দিয়ে বলল, ওরে পাকা ছেলে, ভালোই তো কথা শিখেছিস রে। দাওয়ায় বসে আমি তো তোরই অপেক্ষা করছিলাম। কথায় তোমার সাথে কেউ পারবে না গো মামা, তুমি সেই একই রকম আছো। যাকে তুমি আরেকটু বসো, আমি এক্ষুনি মাকে ডেকে আনছি। এই বলে আমি ঘুরতেই যাব, মামা আমার হাতটা চেপে ধরল। ধুর বোকা, মাকে আবার ডাকতে যাবি কেন? চল না, আমরা দুইজনে গিয়ে জামাইবাবুর খাবারটা দিয়ে আসি। তুমি যাবে? যাবো বই কি, ততক্ষণে তোর মাও ফিরে আসবে আর আমাদের গল্প করতে করতে একটু ঘোরাও হবে। হ্যাঁ, কি বলিস? বেশ, তবে চলো। দাঁড়াও, খাবারটা নিয়ে নিই। বিকেল গড়াচ্ছে সন্ধ্যের দিকে। পাখিরা সব কিচিরমিচির শব্দ তুলে যে যার ঘরে ফিরছে। একটু একটু করে আকাশের বুকে ধরছে সিঁদুরে আভা। বাড়ি থেকে বেরিয়ে কাঁচা রাস্তা ধরে আমরা দুজনে হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর মুখার্জি বাড়ির ভিটে, সেটা পার করলে গিয়ে পড়তে হয় পাঁচু ঘোষের আমবাগানে। সেটা পেরিয়ে গেলে রাস্তাটা গিয়ে ঢোকে একটা বাঁশ বনের ভেতর। এই রাস্তা দিয়ে লোকজন সচরাচর চলাচল করে না, বিকেলের পর তো একেবারেই না। কিন্তু এই পথে গেলে আমার সুবিধা হয়, দূরত্ব অনেকটাই কমে যায়। তাই আমি মাঝে মাঝে এই পথে আসি। তবে সে দিনের বেলা। রাতে গ্রামের এদিক ওদিক অনেক ঘুরে বেড়ালেও এই বাঁশবনের দিকে খুব একটা আসা হয়নি। আজ একা থাকলে হয়তো আজও আসতাম না, মামা আছে তাই এলাম। ভাবলাম তাড়াতাড়ি খাবার দিয়ে চলে এসে মামার সাথে জমিয়ে গল্প করা যাবে। হাঁটতে হাঁটতে যখন বাঁশবনের মধ্যে এসে পড়েছি, তখন দিনের আলো আর বিশেষ অবশিষ্ট নেই। যেটুকু আছে তাদের সে ক্ষমতা নেই এই ঘন বাঁশবনের মধ্যে প্রবেশ করার। ফলে পথে অন্ধকার ইতিমধ্যেই ভালো রকম জমতে শুরু করেছে। হ্যারিকেনটা ধরেছে মামা, আর খাবার থলেটা আমার হাতে। শুকনো পাতা মারিয়ে দুইজনে এগিয়ে চলেছি। এতটা পথ হেঁটে আসলাম, কিন্তু মামার সাথে কোনো কথা হয়নি। আমি দু একবার কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু মামা হ্যাঁ হুঁ করে উত্তর দিচ্ছে দেখে কথা আর এগোয়নি। উঠোনে দাঁড়িয়ে তো দিব্যি হেসে হেসে আমার সাথে কথা বলল। তারপরে হলো কি মানুষটার? বাড়ি থেকে বেরিয়ে ইস্তক তাকে যেন বেজায় চিন্তিত লাগছে। তবে সেটা কেন তার আমি জিজ্ঞেস করিনি। তাই চলতে চলতে এই নির্জন পথে হঠাৎ তার কণ্ঠস্বর শুনে কেমন যেন থতমত খেয়ে গেলাম। দাঁড়া ভাগ্নে। যেহেতু আমি পথটা চিনি, তাই আমি মামার থেকে দু কদম আগে আগে চলছিলাম। মামা ছিল ঠিক আমার পিছনে, এতক্ষণ চুপচাপই আসছিল। হঠাৎ এবার কথা বলে ওঠায় তার গলার স্বরে আমি চমকে উঠে পিছনে তাকিয়েছি। হ্যারিকেনের হলদেটে আলোটা ক্ষীণভাবে গিয়ে পড়েছে তার মুখের উপরে। সেই আলোতেই তার মুখটাকে দেখে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। মামার চোয়াল শক্ত হয়ে উঠেছে, মুখে এক অস্বাভাবিক দৃঢ়তা। মামার এহেন রূপের হেতু কি বুঝলাম না। বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো মামা? মামা মুখে কোনো কথা বলল না, কেবল ভ্রু আর চোখ তুলে ইশারা করল সামনের পথের দিকে। মামার মুখ দেখে যতটা না ঘাবড়ে গিয়েছিলাম, তার দৃষ্টি অনুসরণ করে ঘুরে সামনে পথের পানে চেয়ে কিন্তু তেমন অবাক হওয়ার মতো কিছু পেলাম না। কেবল দেখলাম বাঁশ ঝাড়ের থেকে একটা বাঁশ আলাদা হয়ে
আড়াআড়িভাবে একেবারে পথের উপর শুয়ে পড়ে আছে। কি এমন হলো বুঝে উঠতে না পেরে পুনরায় পিছনে ফিরে মামাকে শুধোতেই যাব, কিন্তু থমকে যেতে হলো আমাকে। আরে মামা কই? একটু আগেও আমার গা ঘেঁষে দাঁড়িয়েছিল, এরই মধ্যে মামা না থাকায় হ্যারিকেনের হলদেটে আলোটাও সরে গিয়েছে, আর তার ফলে চোখের সামনে উঠে এসেছে এক জমাট অন্ধকারের দেওয়াল। ঠিক এই মুহূর্তে পুনরায় সামনের পথের দিক থেকে একটা খসমস আওয়াজ আসতেই তড়া করে সামনে ফিরলাম। আবার চমকে উঠলাম। এরই মধ্যে মামা কখন যেন ঘুরে সামনে চলে এসেছে, আর মাটিতে আড়াআড়িভাবে শুয়ে থাকা সেই বাঁশটাকে বা পা দিয়ে চেপে ধরে দাঁড়িয়ে। আমি ফ্যালফ্যাল করে চেয়ে আছি দেখে মামা একটু কড়া গলায় বলল, ভাগ্নে বাঁশটা টপকে যা, তবে সাবধান, বাঁশে যেন পা না ঠেকে। কি হচ্ছে, কেনই বা হচ্ছে, মামার এমন আচরণের কারণটাই বা কি? এসব বুঝতে না পেরে আমি কেবল অবাক বিষয় নিয়ে চেয়ে রইলাম মামার দিকে। তাই দেখে মামা একরকম ধমকের সুরেই বলে উঠল, কি হলো ভাগ্নে, দাঁড়িয়ে রইলি কেন? কথা কানে গেল না নাকি? এবার যেন আমার সম্বিত ফিরল। রাস্তা জুড়ে আড়াআড়িভাবে পড়ে থাকা বাঁশটাকে অতি সন্তর্পণে ডিঙি মেরে পার হয়ে গেলাম। ঠিক তার পরেই দেখলাম এক ভয়ানক কাণ্ড। মামার পায়ের নিচে সেই বাঁশটা কাঁপতে আরম্ভ করেছে। ধীরে ধীরে সেই কাঁপুনি এমন মাত্রা নিল যে দেখলে মনে হবে মামা কোনো এক জীবন্ত প্রাণীকে পা দিয়ে মাটির সাথে চেপে ধরে রেখেছে, আর সেই প্রাণী উঠে আসার জন্য ছটফট করছে মরিয়া হয়ে। কাঁচা বাঁশটাকে পায়ের তলায় চেপে সেদিকে তাকিয়ে শক্ত মুখে ঠায় দাঁড়িয়ে রয়েছে মামা। ততক্ষণে অন্ধকার সম্পূর্ণ মাত্রায় নেমে এসেছে চরাচরে। ঝিঁঝি পোকাদের কোলাহল বেড়েছে। একটা দুটো রাতচরা পাখি এদিক ওদিক ওড়াউড়ি করে ডেকে চলেছে কর্কশ সুরে। অন্ধকার জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আমরা দুটো মানুষ হ্যারিকেনের হলদেটে আলোয় এক অদ্ভুত ঘটনা চাক্ষুষ করে চলেছি। তবে এ দৃশ্যে আমার যতটা না বিস্ময়প্রাপ্তি ঘটেছে, তার সিংকিভাগও মামার মুখভঙ্গিতে ফুটে ওঠেনি। উল্টে সে বাঁশটাকে নিজের পায়ের তলায় একরকম দমন করার ভঙ্গিতে চেপে ধরে দাঁড়িয়ে। বাঁশটা তখনও প্রবলভাবে কাঁপছে। দেখলাম মামার ওইরূপ শক্ত মুখভঙ্গিতে এবার যুক্ত হলো একটা নিঃশব্দ বাঁকা হাসি। এভাবে একটা সময় খুব সুকৌশলে মামা বাঁশটাকে ছেড়ে এসে দাঁড়াতেই আমি বিস্ফারিত নেত্রে দেখলাম কাঁচা বাঁশটা বাতাস কেটে সবেগে খাড়া হয়ে দাঁড়ালো। সেই বেগের মুখে যা কিছু পড়বে তা যে খড়কুটোর মতো উড়ে যাবে তার বলার অপেক্ষা রাখে না। এতক্ষণে ভয়াবহতাটা টের পেয়ে আমার সারা শরীর শিউরে উঠল। শুনলাম মামা বলছে, এবার চল ভাগ্নে। আমি ঢোক গিলে বললাম, কি সাংঘাতিক গো মামা, ওই বাঁশের মুখে পড়লে আমাদের তো আর দেখতে হতো না। হ্যাঁ, এখন চল ভাগ্নে, বড্ড দেরি হয়ে যাচ্ছে। বিনা বাক্য ব্যয়ে আমরা আবার পথ চলতে শুরু করলাম। ওটা ওটা কি ছিল মামা? আমার এই প্রশ্নে মামা কোনো উত্তর না দিয়ে উল্টে একটা অদ্ভুত প্রশ্ন করল। তুই বুঝি কিছুই দেখিসনি ভাগ্নে? কি দেখার কথা বলছো? খুব ধীর শান্ত অথচ কেমন রহস্য মাখা গলায় মামা বলল, পথের মাঝে কাঁচা বাঁশকে ওভাবে শুয়ে পড়ে থাকতে দেখেছিস কখনো? সত্যি বলতে প্রথম দেখায় দৃশ্যের ভয়াবহতা সম্পর্কে আমি সত্যিই কিছু বুঝিনি। হয়তো বাঁশটিকে কেউ কেটে ঝাড়ের থেকে বার করে রেখেছে, এমনটাই ভেবেছি। কিন্তু এখন ভেবে গাটা শিউরে উঠছে। কাপা স্বরে বললাম,
না মামা। বাসটা ঠিক ওইভাবে শুয়েছিল কেন বলতো? কেন? সে কি ভাগলে, তুই সত্যিই দেখিসনি? এবার আমি একটু বিরক্ত হয়ে বললাম, উফ, কি দেখার কথা বলছো বলো না খুলে। ওই বাসটার উপরে সে যে উবু হয়ে বসেছিল। অন্ধকার জঙ্গলে পথে হ্যারিকেনের মৃদু যে আলোটা আমাদের চারপাশে ঝাপসা হলদেটে বলয় তৈরি করেছে, তাতে কেবল ধীর পায়ে পথ চলা যায়। চারপাশের অন্ধকার কিছুমাত্র দূর হয় না। এইরকম ভয়ানক একটা পরিবেশে একটু আগে যে জিনিস উপলব্ধি করলাম, তাতে হৃদয়ের গতি এমনিতেই বেড়ে গিয়েছিল। এখন আবার মামার মুখে অমন রহস্য ভরা ভঙ্গিতে সে দৃশ্যের বিশ্লেষণ শুনে হাত পা কাঁপতে লাগলো। তাই বাঁশের ওপর উবু হয়ে কে বসেছিল সেটা জিজ্ঞেস করার আর সাহস হলো না। ভাগ্নে, ভয় পাস না, চলে এসেছি। মামার কথায় মুখ তুলে চাইতেই দেখলাম হাত 10 দূরে বাবার দোকানের চালাটা দেখা যাচ্ছে। বাবা, তোমার খাবারটা। বাবা মন দিয়ে খাতায় কিছু একটা লিখছিলেন, খুব সম্ভবত হিসাব। আমার ডাক শুনে অত্যন্ত সাবলীল ভঙ্গিতে মুখ তুলে চেয়ে বললেন, হ্যাঁ রে রসা, এত দেরি করলি কেন বাবা? নিশ্চয়ই খেলা ছেড়ে আসতে পারিসনি তাড়াতাড়ি? হ্যাঁ, দেরি যে অনেক হয়েছে এমনটা নয়, এই তো একটু আগেই সন্ধে নেমেছে। কিন্তু বাবা সময়ের নড়চড় একেবারেই পছন্দ করেন না। তবে বাবা আমায় বকছেন না, সেটা তার গলার স্বরে স্পষ্ট। তবুও আমি কোনো উত্তর দিতে পারছি না দেখে বাবা এবার মৃদু হেসে নিজেই বললেন, ও মামা ভাগ্নে মিলে দেদার গল্প করতে করতে এসেছো বুঝি, তাই দেরি? আমার উত্তরের অপেক্ষা না করেই কি একটা বুঝে গিয়েছেন এমন ভঙ্গি করে বাবা মাথা দোলাতে থাকলেন। আমি একটু জোর করে হাসার চেষ্টা করে সম্মতির ভঙ্গিতে মৃদু মাথা হেলালাম। হ্যাঁ হ্যাঁ, আসলে দেদার গল্প তো হয়নি, উল্টে যেটা হয়েছে সেটা বলা যে মুশকিল, সে বিষয়ে মামা আগে ভাগেই সচেতন করে দিয়ে আমায় বলেছিল, শোন ভাগ্নে, জামাইবাবুকে আর বলার দরকার নেই যে আমরা কোন পথে এসেছি, কি হয়েছে আমাদের সাথে। কেমন? একান্তই যদি জিজ্ঞেস করে তো বলিস সামনের রাস্তা ধরে এসেছি, না হলে আবার বকাবকি করতে পারে। আমি সে কথা মাথায় রেখে একটা দুটো কথা বলে বেরিয়ে এলাম। দোকানের সামনের রাস্তা ধরে এগিয়ে গেলে কিছুটা যাওয়ার পর সে রাস্তা দুভাগে ভাগ হয়ে একটা সোজা যায়, অপরটা ঢুকে যায় ডান দিকে। ফেরার সময় ঠিকই রাস্তাটা যেখানে ভাগ হয়েছে সেখানে দাঁড়িয়ে আমি মামাকে বললাম, মামা চলো সোজা রাস্তাটা ধরে যাই, এই রাতের বেলা জঙ্গলের রাস্তা ধরে না যাওয়াই ভালো। উত্তরে মামা কেমন একটা অদ্ভুত হাসি হেসে বলল, ভয় পেয়েছিস নাকি ভাগ্নে? আরে ভয় কি, আমি আছি তো। আমি এই গ্রামের ছেলে, গ্রামের সমস্ত পথ ঘাট বাগান আগান আমার একেবারে চষা। আর গ্রামের বাইরের কেউ এসে কিনা বলবে গ্রামের পথে চলতে আমি ভয় পাই? না না, এ কিছুতেই মানা যায় না। মামার কথাটা তাই গায়ে মেখে বেশ একটু কড়া সুরেই বললাম, না না মামা, ভয় পাবো কেন? ভয় কি? আমার কথা শেষ করতে না দিয়েই মামা বলল, চল ভাগ্নে, দেরি হয়ে যাচ্ছে। বলেই ডান দিকের পথে ঢুকে পড়ল। অগত্যা আমিও এগোলাম সেই দিকে। আবার শুরু হলো আমাদের নিস্তব্ধ পথ চলা। ঝিমঝিমে রাত, আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে। আজ বোধহয় পূর্ণিমা। চাঁদের আলোয় পথের অন্ধকারটা কিছুটা দূর হয়েছে। এবার হ্যারিকেন হাতে আগে আগে চলছে মামা, আর আমি তার গা ঘেঁষে পিছু পিছু। বাঁশ বনটা এখনো শুরু হয়নি, তবে কিছুটা দূরে
জমাট বাঁধা অন্ধকারকে বুকে জড়িয়ে সেটা যে দাঁড়িয়ে রয়েছে সেটা এখান থেকেই বোঝা যায়। চুপচাপ হাঁটতে হাঁটতে আমরা একটা সময় সেই বাঁশ বনের মধ্যে ঢুকলাম। সঙ্গে সঙ্গে এক ধাক্কায় চারপাশের আলো যেন অনেকটা কমে গেল। যে চরাচর জ্যোৎস্নায় ভেসে যাচ্ছিল তার বিন্দু বিসর্গও বাঁশ ঝাড়ের ফাঁক গলে এই বনের মধ্যে প্রবেশ করতে পারছে না। মামা ইতিমধ্যে হ্যারিকেনের সলতেটা উস্কে দিয়েছে, ফলে আলো কিছুটা ছড়িয়েছে সামনের পথের দিকে। আসার সময় এই পথের অভিজ্ঞতা আমাদের দুইজনের মাথাতেই আছে, তাই বোধহয় মামা হ্যারিকেনটাকে একরকম মাথার উপরে উঁচিয়ে ধরে যথাসম্ভব সামনে আলো ফেলছে। পথ দেখে দেখে সাবধানে এগোচ্ছি আমরা। এভাবে চলতে চলতে জঙ্গলের একটা স্থানে পৌঁছে হঠাৎ মামা থেমে গেল। আমিও থামলাম। ঠিক এই সময় আমার পিছনে একটা শব্দ হলো। শুকনো পাতার উপর দিয়ে কেউ বা কিছু যেন খুব দ্রুত ছুটে গেল। চমকে উঠে পিছনে ফিরলাম, কিন্তু কোথায় কি? জমাট অন্ধকার ছাড়া তো কিছুই দেখা যায় না। শব্দটা কি মামা শুনতে পায়নি? এই ভেবে সামনে ফিরে মামাকে ব্যাপারটা বলতেই যাচ্ছিলাম, মামা আমার কথাটা সম্পূর্ণ করতে পারলাম না, কারণ মামা খুব সন্তর্পণে মুখে একটা ক্ষীণ শব্দ করে তর্জনী মুখের উপরে রেখেছে। চুপ ভাগ্নে। মামা সামনে পথের দিকে চেয়ে স্থিরভাবে দাঁড়িয়ে। সেদিকে জমাট বাঁধা অন্ধকার ছাড়া আমার নজরে আর কিছু পড়ছে না, কিন্তু মামার হাবে ভাবে এমনই সতর্কতা যে আমিও সজাগ দৃষ্টি সেদিকে ফেলে দাঁড়িয়ে রইলাম। ঠিক এমন সময় আবারও আমার পিছনে শব্দ, সেই একই রকম কারো ছুটে যাওয়ার শব্দ। এবার আওয়াজটা বাঁ দিক থেকে ডান দিকে গিয়েছে। এক মুহূর্ত বিলম্ব না করে পিছনে ফিরলাম। আবারও সেই অন্ধকার। ততক্ষণে আমার গোটা শরীরটা কেমন শিরশির করতে আরম্ভ করেছে। কেউ যে আমার একেবারে গায়ের কাছ দিয়ে ছুটে গেল, তাও একবার নয় দুবার। সেটা আমি পরিষ্কার বুঝতে পেরেছি। ছুটে যাওয়ার ফলে হাওয়ার ঝাপটা এসে লেগেছে আমার গায়ে। তাছাড়া পায়ের শব্দ শুনে আন্দাজ করা যায় সে মানুষ। কিন্তু এই অন্ধকারে খামোখা ছোটাছুটি করে কেউ আমাকে ভয় দেখাবে বা কেন? এই ধরনের নানা প্রশ্ন তখন আমার মাথার মধ্যে কেমন জট পাকিয়ে যাচ্ছিল। পুনরায় সামনে মামার দিকে ফিরলাম। তখনও মামা একই রকম ভাবে সামনের পথের পানে চেয়ে। কি হলো মামা, কি দেখছো বলো তো ভাবে? আমার এই প্রশ্নের উত্তরটা মামাকে দিতে হলো না, কারণ ততক্ষণে সামনের ওই অন্ধকারের মধ্যে জ্বলে উঠেছে দুটো আলোর বিন্দু। মাটি থেকে সেই আলোর ফুটকি দুটোর উচ্চতা খুব বেশি নয়। এক ঝলক দেখলে মনে হবে অন্ধকারের মধ্যে হয়তো কোনো কুকুর বা শেয়াল এসে দাঁড়িয়েছে, কিন্তু ভালো করে দেখলে বোঝা যাবে ওই আলোর ফুটকি দুটো অনেকটা মানুষের চোখের মতো। মণিহীন চোখ দুটো গনগনে আগুনের ন্যায় জ্বলছে। ধীরে ধীরে আলোর বিন্দু দুটি এবার অন্ধকার ফুঁড়ে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। আমি আর মামা দুইজনেই তখন পাথরের মূর্তির মতো স্থির। একটু একটু করে আমাদের দিকে এগিয়ে আসছে কোন এক অজানা অন্ধকারের জীব। সামনে হ্যারিকেনের আলোটা যত দূরে গিয়ে পড়ছে তার গণ্ডির মধ্যে এবার ওই অন্ধকারের জীবটা এসে পড়বে। আমরা নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রয়েছি দুইজন। অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসছে, ওই বেরিয়ে আসছে। ঠিক তখনই গনগনে আগুনের ফুটকি দুটো দপ করে নিভে গেল। এতক্ষণে আমি যেন একটু নিঃশ্বাস নিতে পারলাম। তৎক্ষণাৎ মামার পিঠে হাত দিয়ে চাপা স্বরে বললাম, মামা 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 চলো, তাড়াতাড়ি চলো। কিন্তু মামার গায়ের স্পর্শ পেতেই একরকম ছ্যাঁকা খেলাম যেন। কি ঠান্ডা তার শরীরটা! একটু আগে যে মামা নিজেই কত না সাহসের কথা বলল, আর এখন
এই পরিস্থিতিতে এসে সে যে এমন ভয় পেয়ে যাবে তা তো মোটেও ভাবিনি। ভয়ে একেবারে মরা মানুষের মতো ঠান্ডা হয়ে গিয়েছে তার শরীর। মামার এমন হতবিহল ভাব দেখে আমি এবার একটু জোরে ঠেলা দিলাম। মামা, মামা! এই ধাক্কাটা বোধহয় মামার কানে গেল। এবার সম্বিত ফিরল তার। হ্যারিকেনটাকে উঁচিয়ে রেখেই সামনে এগোনোর জন্য উদ্যত হলো। আর সঙ্গে সঙ্গে ঘটে গেল এক ভয়ানক কাণ্ড। আমাদের ঠিক মাথার ওপরের ঝাড়টা থেকে অন্ধকারে মাখামাখি কিছু একটা খুব দ্রুত নেমে এসে ছো মেরে একটানে মামার শরীরটাকে ওপরে তুলে নিল। আমি ঠিক মামার গা ঘেঁষেই তার পিছনে ছিলাম। গোটা ঘটনাটা এত দ্রুত ঘটল যে আমি যেভাবে দাঁড়িয়েছিলাম সেভাবেই রয়ে গেলাম। নড়াচড়া করার কোনো ক্ষমতাই রইল না। ততক্ষণে মামার হাত থেকে ছিটকে পড়া হ্যারিকেনটা মাটিতে আছাড় খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কিন্তু নিভে যায়নি। হ্যারিকেনের আলো সঞ্চারিত হয়েছে পড়ে থাকা শুকনো পাতার স্তূপে। এবার ফটাফট শব্দ করে সে আগুনের আকার বাড়তেই বাঁশবনের অন্ধকারটা কেটে গেল। কম্পমান হলদেটে আলোয় দৃশ্যমান হয়ে উঠল বাঁশবনের ভেতরটা। খানিক কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থেকে আমি কোনো রকমে ভয়ে ভয়ে উপরে চাইলাম, মামা! আর তৎক্ষণাৎ আটকে উঠে ছিটকে গিয়ে পড়লাম পিছনে। মামার শরীরটা উল্টো হয়ে ঝুলছে, মাথা নিচে পা উপরে। পাটা যে ঠিক কিসে বেঁধে আছে সেটা আর ঠাউর করা যায় না। মামার চোখ বন্ধ, ঝুলন্ত শরীরটা একটু একটু করে দুলছে। ঠিক এমন সময় আমার কানে এলো একটা মর্মর শব্দ। শব্দ আন্দাজ করে মাথা ঘোরালাম বটে, কিন্তু কোন দিকে দেখব? ততক্ষণে চতুর্দিক থেকে শব্দ আসতে আরম্ভ করেছে। ঝড় নেই, সামান্য বাতাস পর্যন্ত নেই, তবুও বাঁশ ঝাড়ের এক একটা বাঁশ অদ্ভুত ভঙ্গিতে ওঠানামা করছে। এক একবার বেঁকে মাটি ছুঁয়ে পরক্ষণে আবার প্রবল বেগে খাড়া হয়ে উঠে যাচ্ছে ওপরে। দেখলে মনে হবে কেউ বুঝি এক বাঁশের থেকে আর এক বাঁশে লাফিয়ে লাফিয়ে চলছে, কিন্তু তাকে দেখা যায় না। কেবল বাঁশগুলোকে নড়তে দেখা যায়। আমি বিস্ফারিত নেত্রে উদ্ভ্রান্তের মতো কেবল দেখেই চলেছি। গোটা বাঁশবনটা এক ভয়ানক খেলায় মেতেছে যেন। বাঁশের মর্মর শব্দটা ক্রমে অসহ্য হয়ে উঠতে লাগলো আমার কাছে। আমি না পেরে কান চেপে ধরলাম। কোনো রকমে মাটি থেকে উঠে দাঁড়ালাম। সামনের পথটা এখন কম্পমান হলদেটে আলোয় বেশ দৃশ্যমান, আর সে পথ আমার হাতের তালুর মতো চেনা। ইচ্ছে করলো ছুটে পালাই, কিন্তু মামার কথা ভেবে আটকে গেলাম। মামাকে এখানে একা ফেলে যাব কি করে? এতক্ষণে আমার সামনে ঘটে চলা সেই অপার্থিব দৃশ্যের সাথে এবার যুক্ত হলো একটা রক্ত জল করা হাসির শব্দ। আমি কি করব, কি করা উচিত এসব কিছু বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছি। ফটফট করে শুকনো পাতা পোড়ার শব্দ, বাঁশের মর্মর শব্দ, সেই সাথে খোলা গলায় ওইরূপ পৈশাচি গট্ট হাসি, সব মিলিয়ে বাঁশবনটাকে ততক্ষণে নরকে পরিণত করেছে। আমি প্রাণপণে কান চেপে দাঁড়িয়ে রয়েছি, তবু সেই শব্দ যেন আমার চারপাশ থেকে চেপে ধরছে। খানিক চোখ বন্ধ করে দাঁড়িয়ে থেকে নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, এখন ভয় পেলে বিরাট বড় কোনো বিপদ হয়ে যেতে পারে। সমস্ত সাহস একত্রিত করে মামার শরীরটা যেখানে ঝুলছে তার তলায় গিয়ে দাঁড়ালাম। তারপর লাফিয়ে মামাকে স্পর্শ করার চেষ্টা করলাম। মামা, মামা, মামা শুনতে পাচ্ছ? দেহটা বেশি উপরে ঝুলছে না, লাফালে নাগালের মধ্যে পাবো, এই ভেবে প্রথম লাফটা দিয়েই বুঝলাম মামা শুনতে পাচ্ছ। আমার লাফানোর সাথে সাথে মামার শরীরটা আরো উপরে উঠে গেল। আবার আমি মাটি স্পর্শ করতেই যে বাঁশে মামা ঝুলছে সেটা মর্মর শব্দে পুনরায় নেমে পূর্বের স্থানে দাঁড়ালো। আমি লাফিয়ে আরো কয়েকবার চেষ্টা করলাম। মামা, মামা, মামা শুনতে পাচ্ছ? মামা, মামা। আমার এই কাজ দেখে সেই খোনা গলার হাসির শব্দটা
আরো বাড়লো। ওদিকে মামার কোনো বিকার নেই, তার ঝুলন্ত শরীরটার চোখ তখনও বন্ধ। একটা সময় এভাবে লাফাতে লাফাতে আমি মাটিতে পড়ে গেলাম, আর তৎক্ষণাৎ বাঁশবনে ঘটে চলা সেই তাণ্ডবটা দুম করে থেমে গেল। সেই সাথে থামলো হাসির শব্দটাও। এখন কেবল ফটাফট করে শুকনো পাতা পোড়ার শব্দ, আর সেই সাথে আমার নিঃশ্বাস প্রশ্বাসের দ্রুত ওঠা নামা করার শব্দ। এই সময় মর্মর একটা শব্দ আমার মাথার উপরে হতেই উপরে তাকাতেই দেখলাম উপরের ঝাড় থেকে একটা বাঁশ মরমর করে বেঁকে নেমে আসছে আমার দিকে। আমি মাটি ঘষতে খানিকটা পিছিয়ে যাওয়ার চেষ্টা করলাম। কতটা সফল হলাম বলতে পারি না, কিন্তু ততক্ষণে আমার ওপরের সেই বাঁশটা বেঁকে ঠিক আমার মুখের সামনে নেমে এসেছে। এই সময় হঠাৎ একটা কটু গন্ধে আমার নাক ঝলসে উঠল। আমি দেখলাম আমার দিকে ঝুঁকে আসা বাঁশটা বেয়ে নেমে আসছে একটা কালো অবয়ব। বাঁশের যে খণ্ডটা ঠিক আমার মুখের সামনে রয়েছে, মূর্তিটা সেই স্থানে এসে উবু হয়ে বসল। আমার হৃৎপিণ্ডটা লাফাতে লাফাতে ততক্ষণে গলার কাছে উঠে এসেছে। এবার বুঝি সেটা বাইরে বেরিয়ে যাবে। মূর্তিটা এক লাফে বাঁশের থেকে নেমে ঝুঁকে পড়ল আমার মুখের ওপর। দুর্গন্ধটা যেন চেপে ধরলো আমার নিঃশ্বাস প্রশ্বাসকে। অবয়বটাকে এবার দেখলাম ভালো করে। আকারে সে খাটো, অনেকটা বাচ্চা ছেলেদের মতো। গোটা শরীর কয়লার মতো কালো, কান বলে কিছু নেই, সেখানে কেবল দুটো ফুটো। চোখের রং লাল, সেখানে কোনো মনি নেই। শুকনো হাত পা দিয়ে একরকম হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে এগিয়ে এসে সে ঝুঁকে আছে আমার মুখের ওপর। আমার চিন্তা চেতনা তখন সব কেমন যেন খোলা, মাটিতে পড়ে আছে আমি, আর আমার মুখের ওপরে ঝুঁকে আমাকে মারতে উদ্যত হয়েছে ওই বেটে খাটো চেহারার ভয়ানক কিছু। হঠাৎ সে এবার মুখ খুলতেই মুখের ভেতর থেকে করাতের মতো দাঁতগুলো বেরিয়ে এলো। দাঁতের রঙও কুচকুচে কালো। ঝাড়ের একটা বাঁশ বেঁকে নিচে নেমে আসায় বাঁশবনের মাথায় একটা বড় ছেদা হয়েছে। সেখান থেকেই দেখা যাচ্ছে আকাশটা। আমার চেতনা তখন আর আমার নিয়ন্ত্রণে নেই, না হলে আমার মুখের উপরে ঝুঁকে পড়া ওই পৈশাচিক মূর্তিকে পাশ কাটিয়ে আমার দৃষ্টি আকাশের পানে অন্তত যেত না। কিন্তু এমনটাই হলো। একটা গোলাকার কালো রঙের কিছু পূর্ণিমার থালার মতো চাঁদটাকে ঢেকে রেখেছে দেখলাম। এইদিকে একটা চাপা অদ্ভুত গর্জন ক্রমশ এগিয়ে আসছে কানের কাছে, আর আমি চেয়ে আছি চাঁদের পানে। হঠাৎ দেখলাম কোনো এক অদৃশ্য শক্তি চাঁদের সামনে থেকে সেই কালো গোলাকার বস্তুটিকে যেন ঠেলে সরিয়ে দিচ্ছে। বেরিয়ে আসছে চাঁদের উজ্জ্বল প্রকাশ। ঘর ঘর শব্দটা এবার একেবারে আমার গলার কাছে। তার দুর্গন্ধযুক্ত নিঃশ্বাসটা ঝাপটা মেরে পড়ছে আমার মুখের উপর। আমি তখন আমার খোলা দৃষ্টি নিয়ে একটু একটু করে প্রকাশিত চাঁদের উজ্জ্বল শরীরটার দিকে চেয়ে, আর সেই চাঁদের প্রেক্ষাপটে আমার চোখের সামনে ধোয়ার মতো একে একে সবার মুখ ভেসে উঠতে লাগলো। সবার করুণ মুখ। মা, বাবা, দাদারা সবাই কাঁদছে। এই সময় আমারও হয়তো চোখের কোণ বেয়ে জল নামছিল, কিন্তু সেসব অনুভব করতে পারছিলাম না।
কারো সাথে আর কোনোদিনও আমার দেখা হবে না। এই শেষ, এই শেষ। এমন সময় হঠাৎ একটা ঝোড়ো বাতাস আমার দেখা সেই ধোয়াটে করুণ মুখগুলোকে ভেঙে ভেসে গেল বাতাসের সাথে, আর তার বদলে উজ্জ্বল চাঁদের প্রেক্ষাপটে ফুটে উঠল মামার মুখ। তবে এই মুখটা করুণা মাখা নয়, এতে লেগে রয়েছে উদগ্র প্রতিহিংসার আগুন। তার মুখটা কিন্তু বাবা মায়ের মুখের মতো ঘোলাটেও নয়, পরিষ্কার, একেবারে বাস্তব। আমি ওই অবস্থাতেও যেন বুঝতে পারলাম মামা বোধহয় সত্যিই এসে দাঁড়িয়েছে। কেমন চোয়াল শক্ত করে গনগনে চোখ নিয়ে ঠিক আমার পায়ের কাছে তার স্পর্শ পেলাম। কিন্তু আমার উপরে ঝুঁকে থাকা সেই বিভীষিকা তখনও বোধহয় মামার আঁচ পায়নি। তার ধারালো দাঁতের শাড়ি তখন একেবারে আমার গলার কাছে। হঠাৎ অনুভব করলাম সে পৈশাচিক বেটে চেহারার বিভীষিকার বিশ্রী পচা নিঃশ্বাস আর আমার মুখের উপরে পড়ছে না। অনুভব করলাম বলছি, কারণ আমার চোখের দৃষ্টি তখন ঘোলা। কেমন একটা ঘোর লাগা ভাব ক্রমে আচ্ছন্ন করছে আমার চেতনা। সেই অবস্থাতেই দেখলাম মামা ওই বিভীষিকাটাকে টেনে আমার মুখের সামনে থেকে শূন্যে তুলে ধরেছে। মূর্তিটা ছটফট করছে। মামা ধরে রেখেছে ঠিক তার ঘাড়ের কাছটা। মূর্তিটা তার লিকলিকে 4 হাত পা ছুঁড়ে প্রবল ছটফট জুড়েছে, কিন্তু কিছুতেই মামার হাতের ওই বন্ধন থেকে নিজেকে ছাড়াতে পারছে না। আমি সম্পূর্ণরূপে চেতনা হারাতে হারাতে শেষবারের মতো দেখলাম ঝলমল করতে থাকা পূর্ণিমার চাঁদের প্রেক্ষাপটে একটা লম্বা চওড়া শরীর একটা বেটে খাটো অবয়বকে আছাড় মারার ভঙ্গিতে উঁচিয়ে ধরেছে। এরপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে আবিষ্কার করলাম একরাশ অন্ধকারের মধ্যে। প্রথমটাই মনে হলো আমি বুঝি অন্ধ হয়ে গিয়েছি। চোখ বন্ধ করেও যেমন কালো, চোখ খুলেও তেমনি কালো। একটা মানুষ চোখ খুলে হঠাৎ যদি কোনো আলো না দেখতে পায়, তাহলে তার যে রূপ উদ্ভ্রান্তের ন্যায় অবস্থা হয়, আমার অবস্থা হলো সেই রূপ। উত্তেজনায় আমি হয়তো পাগলই হয়ে যেতাম, যদি না এদিক ওদিক হাতড়াতে গিয়ে হাতে শুকনো পাতা আর মাটি ঠেকত। বিদ্যুৎ ঝলকে উঠল মাথার মধ্যে। একে একে ঘটনাগুলো মনে পড়ল। তার মানে আমি অন্ধ হয়ে যাইনি। ব্যাপারটা বুঝে প্রাথমিকভাবে কিছুটা উত্তেজনা কমতেই কানে ঝিঁঝি পোকার আওয়াজটা পেলাম। এবার আস্তে আস্তে পরিষ্কার হতে লাগলো মাথাটা। তার মানে আমি জ্ঞান হারিয়ে এই জঙ্গলের মধ্যেই পড়ে আছি। আর মামা কোথায়? গলা তুলে ডাকতেই যাব এমন সময় শুনতে পেলাম, ভাগ্নে, এদিক দিয়ে আয়। মামা তুমি কোথায়? দেখতে পাচ্ছি না তোমায়। কোনো সাড়া শব্দ নেই। আবার জিজ্ঞেস করলাম, মামা তুমি কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এবার শুনলাম মামার কঠিন গলাটা। দেখতে হবে না, সোজা হেঁটে আয়। আমি যেদিকে এগোচ্ছি ঠিক সেদিকে। আরো একবার হয়তো জিজ্ঞেস করতেই যাচ্ছিলাম যে আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কিভাবে এগোবো? কিন্তু তার আগেই পরিষ্কার শুনলাম একটা পায়ের শব্দ। শব্দটা ঠিক আমার সামনে থেকে আসছে আর ক্রমশ আমার থেকে দূরে যাচ্ছে। বুঝলাম মামা হাঁটা শুরু করেছে। এতটুকু সময় নষ্ট না করে সেই শব্দ অনুসরণ করলাম। কিভাবে যে কিছুক্ষণ অন্ধকারের মধ্যে সেই শব্দ অনুসরণ করে এগোলাম আমি জানি না। একটুক্ষণ হাঁটতেই আমার চোখটা সয়ে এলো অন্ধকারে। তাছাড়া বাঁশবন পাতলা হচ্ছিল, ফলে ক্ষীণ জ্যোৎস্না কোনো ক্রমে গলে ঢুকে পড়ছিল বনের ভেতর। তাতেই এবার আবছাভাবে
সামনে হেঁটে যেতে থাকা মামাকে দেখলাম। নির্বিঘ্নে এবার অনুসরণ করলাম তাকে। একটা সময় বাঁশবন শেষ হতেই অন্ধকার দূর হলো। ততক্ষণে মামা আর আমার মধ্যে দূরত্ব অনেকটাই বেড়ে গিয়েছে। যতদূর দৃষ্টি যায় তার ভেতরে মামাকে আর দেখতে পাচ্ছি না। চাঁদের আলোয় চরাচর ভেসে যাচ্ছে। আমি আর দেরি না করে এবার ছুটতে লাগলাম। একটু আগে আমার সাথে যা ঘটলো সেটাই ছুটতে ছুটতে ভাবছিলাম, আর তাতে কেঁপে কেঁপে উঠছিল আমার শরীরটা। আমি ওটা কি দেখলাম? এই কি তবে ভূত? সত্যি সত্যি তবে ভূত হয়? মামার সাহস আছে বটে। মামা না থাকলে আজ যে কি হতো আমার, প্রাণ নিয়ে ফিরতে হতো না আর। তার মানে এই জন্য সবাই ওই পথে যেতে ভয় পায়। ছুটতে ছুটতে যেন অনুভব করছিলাম ঠান্ডা জলের স্রোতটাকে, যেটা ক্রমাগত নাম ছিল শিরদাঁড়া বেয়ে। এসব ৭-৫ ভাবতে ভাবতে কখন যেন বাড়ির সামনে চলে এসেছি। দৌড়ানো থামালাম, গা হাত পা ঝেড়ে স্বাভাবিক হলাম। আমার সাথে যা হয়েছে তা বাড়িতে কোনোভাবেই বলা যাবে না। এসব জানতে পারলে আমার রাত বিরেতে বাড়ি থেকে বেরোনো একেবারে বন্ধ হবে। হঠাৎ খেয়াল হলো, আরে মামাকে তো পথে কোথাও দেখলাম না। সে নিশ্চয়ই আমার আগে চলে এসেছে। সর্বনাশ, মামা যদি বলে দেয়। পরক্ষণেই আরেকটা বিষয়ও খেয়াল হলো, মামা যে আমার সাথে গিয়েছে সেটাই তো কেউ জানে না। মামা যখন এসেছিল তখন বাড়িতে কেউ ছিল না। এখন মামা কেবল বুদ্ধি করে কথা বললেই হয়। কিন্তু হ্যারিকেনটা, সেটা তো গিয়েছে। আজকে কপালে একটা চরম বকা অপেক্ষা করছে। মনে মনে সকল রকম প্রস্তুতি নিয়ে বাড়ির উঠোনে পা রাখলাম। প্রথমেই মুখোমুখি হলাম মায়ের। কি রে রসু, এত দেরি করে ফিরলি যে? আবার নিশ্চয়ই পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছিলি? কতবার বলেছি এত রাত বিরেতে এরম টোটো করে ঘুরবি না, তার উপর আবার হেরিকেনটাও নিয়ে যাসনি। আমার দুই চোখ ততক্ষণে মামাকে খুঁজছিল। হঠাৎ মায়ের এই শেষ কথাটায় চোখগুলো বিস্ফারিত হয়ে এসে পড়ল মায়ের মুখের ওপর, আর তারপরে সেটা ঘুরে ছুটে গেল রান্নাঘরের দেওয়ালের ডান পাশের বাঁশের খুঁটোর দিকে। এ কি? এই সময় কান পাতলে হয়তো আমার বুকের ভেতরের দামামা পেটার শব্দটা শোনা যেত। এ আমি কি দেখছি? এই হ্যারিকেনটা একটু আগে আমি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে দেখেছি, আর এটা কিনা বহাল তবিয়তে এখানে ঝুলছে। এ কি করে হয়? কিরে, হা করে ওভাবে কি দেখছিস? বড্ড সাহস বাড়ছে তোর দিন দিন। মায়ের ধাক্কায় সম্বিত ফিরল। আমি মায়ের সেই বকুনি এতটুকু গায়ে না মেখে জিজ্ঞেস করতে গেলাম, ছোট মামা। ওহো, তোকে তো বলাই হয়নি। আমাকে কথা শেষ করতে না দিয়ে মা আবার বলে উঠল, কাল তোর মামা বাড়ি থেকে একটা চিঠি এসেছে, জানিস রসু? মা যখনই তার বাপের বাড়ির কথা বলে তখনই আনন্দে তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে, সে যতই রেগে থাক না কেন। আমারও তখন মায়ের ওই হাসি মাখা মুখটা দেখতে খুব ভালো লাগে। তবে এই মুহূর্তে মায়ের বলা আমার মামার বাড়ি সংক্রান্ত কথাগুলো কিছুই আমার কানে ঢুকছিল না যেন। কারণ মা তো আর জানে না আমার বুকের ভিতর ঠিক কি হচ্ছে। কিন্তু মা এইবার যে কথাটা বলল তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। মা বলছে, জানিস রসু, তোর ছোট মামার চাকরি হয়ে গিয়েছে, তবে সে অনেক দূর, মহারাষ্ট্র প্রদেশে। বড়দা লিখেছে ছোট নাকি চাকরিতে যোগ দিয়েও দিয়েছে। মহারাষ্ট্র প্রদেশে বড় এক জমিদার বাড়িতে হিসাব রক্ষকের কাজ পেয়েছে, ভালো বেতন, সেই সাথে খাওয়া দাওয়াও বিনামূল্য। ছোট নাকি চিঠি লিখে বড়দাদের জানিয়েছে বহাল তবিয়াতে কাজকর্ম চালাচ্ছে সে। কি দারুণ ব্যাপার, তাই না রসু?
পরে চিঠিতে ভেবেছি ভাইয়ের মহারাষ্ট্র প্রদেশের ঠিকানাটা জেনে নেব দাদার থেকে, তাহলে আমরাও চিঠি লিখতে পারবো। মা যেন আরো কি সব বলে গেল। ততক্ষণে আমার কানের মধ্যে ভোঁ ভোঁ করতে আরম্ভ করেছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। সমস্ত চিন্তা চেতনা জুড়ে হুহু শব্দে উঠেছে ঝড়। যে ছোট মামা আমার সাথে হেঁটে চলে বেড়ালো, যার সাথে আমি কথা বললাম, যে আমার গায়ে হাতও দিল, যে আমার প্রাণ বাঁচালো, সে নাকি এখন মহারাষ্ট্র প্রদেশে হিসেব রক্ষকের কাজ করছে। তাহলে তাহলে আমার সাথে ছোট মামা ছিল না? ওটা তাহলে কে? কোনটা ঠিক কোনটা ভ্রম সব যেন মাথার মধ্যে জট পাকিয়ে যাচ্ছে। চোখে আবারও একটু একটু করে আধার দিতে আরম্ভ করেছে। আবার বোধহয় অজ্ঞান হয়ে যাব। নিজেকে কোনো রকমে সামলে মাকে পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকলাম। আমার মাথার মধ্যে তখন একের পর এক প্রশ্নের ঝড়। ধায় বসে আমি তো তোরই অপেক্ষা করছিলাম। তার মানে সত্যি সে আমার অপেক্ষা করছিল? তোর বোকা, মাকে আবার ডাকতে যাবে কেন? চল না, আমরা দুজনে গিয়ে জামাইবাবুর খাবারটা দিয়ে আসি। মাকে ডেকে আনতে বারণ করেছিল, পাছে মার সামনে সে ধরা পড়ে যায়। এর সব থেকে বড় কথা, আমার যে আজ বাবার খাবার নিয়ে যাওয়ার কথা, সে কথা তো আমি তাকে একবারও বলিনি। তবে সে জানলো কি করে? ইস, এই কথাগুলো তখন কেন মাথায় এলো না? তাছাড়া জঙ্গলের মধ্যে একবার আমি তাকে স্পর্শ করেছিলাম। ঠান্ডায় ছ্যাঁকা লেগেছিল আমার হাতে। কোনো জীবিত মানুষের দেহ অত ঠান্ডা হয় নাকি? কিন্তু সেই মুহূর্তে এসব কথা আমার মাথায় আসেনি। তুই বুঝি কিছুই দেখিসনি ভাগ্নে? জঙ্গলের মধ্যে ওই ভয়ানক বিভীষিকাকে সে আমার আগেই দেখতে পেয়েছিল, তাই বারবার আমাকে সতর্ক করছিল। চরম বিপদের মুহূর্তে তার সে শক্ত কঠিন মুখটা হঠাৎই মনে পড়ে গেল। গনগনে আগুনের ন্যায় জ্বলছিল তার চোখ। দেখতে হবে না, সোজা হেঁটে আয়, আমি যেদিকে এগোচ্ছি ঠিক সেদিকে। ওই অত অন্ধকারের মধ্যে, যেখানে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, সেখানে সে নির্দ্বিধায় হেঁটে এগিয়ে যাচ্ছিল। সেটা আমাকে ওই অন্ধপুরী বাঁশবন থেকে বার করার জন্য। তারপরে সে একেবারে উধাও, হাওয়ায় মিলিয়ে গিয়েছে। তবে কি আমি ছাড়া কেউ তাকে দেখেনি? কেবল আমি দেখেছি? এই সময় হঠাৎ একটা কথা বিদ্যুৎ ঝলকের মতো মনে পড়ল। ও মামা ভাগ্নে মিলে দিদার গল্প করতে করতে এসেছো বুঝি? তার মানে বাবা জানতো আমি মামার সাথে এসেছি। কই, আমি তো বলিনি। মামাও তো দোকানে ঢুকে কুশল বিনিময় করেনি বাবার সাথে। তাহলে বাবা মামার কথা বলল কি করে? সেদিন রাতে বাবার ফিরতে দেরি হলো। মা আমাকে আগে আগে খেতে দিলে আমি কোনো রকমে দুটো মুখে দিয়ে বিছানায় এসে শুলাম। অপেক্ষা করতে থাকলাম বাবার। অন্ধকার জঙ্গল, কিন্তু ঝিঁঝি পোকা ডাকছে না। রাতচরা পাখিদেরও ডাক শোনা যায় না। চারপাশে শুধু চাপ চাপ অন্ধকার। হঠাৎ তার মধ্যে শুরু হলো মর্মর শব্দ। আশেপাশে কোথাও একটা দপ করে জ্বলে উঠল আগুন। তারই হলদেটে আলো মুহূর্তে ছড়িয়ে পড়ল দৃশ্যপটে। দেখলাম একটা বিভৎস মূর্তি বাঁশের উপরে লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে আমার দিকে। তার লাল মণিহীন চোখ, মাথায় কোনো চুল নেই, গায়ের রং কয়লার কালোকেও হার মানায়। মূর্তিটা এক লাফে এসে পড়ল আমার বুকের ওপর। আমি ভয়ে আতঙ্কে যেন ছটফট করতেও ভুলে গেলাম। মূর্তিটা একেবারে আমার মুখের ওপরে ঝুঁকে পড়ে কি যেন দেখছে। তার দেহটা বেটে খাটো হলেও মাথাটা বেশ বড়। ধারালো কালো দাঁত বের করে আমার মুখের ওপরে বিষাক্ত দুর্গন্ধ ছেড়ে
এক বিশ্রী চাপা হাসি হাসছে সে। ভয়ে আমার সমস্ত শরীর কাঠ। ঠিক তখনই দেখলাম সেই ভয়ানক পৈশাচিক মূর্তিটার পিছনে এসে দাঁড়িয়েছে মামা। এক ঝটকায় ছো মেরে সে ওই কালো বেটে অবয়বটাকে আমার শরীর থেকে আলাদা করলো। তারপর তাকে ছুঁড়ে মারার ভঙ্গিতে উঁচিয়ে ধরতেই সেই বিভীষিকা এক অদ্ভুত কৌশলে মামার হাত থেকে নিজেকে ছাড়িয়ে লাফিয়ে গিয়ে পড়ল একটা ঝুঁকে থাকা বাঁশের উপর। আর সঙ্গে সঙ্গে বাঁশটা সোজা হয়ে গেল। তীরগুলতিতে ঢিল বাঁধিয়ে টেনে ছেড়ে দিলে সে ঢিল যেভাবে শূন্যে ভেসে তাক করে থাকা নির্দিষ্ট দিকে এগিয়ে যায়, তেমনি সেই কালো বেটে খাটো চেহারার জিপটা শূন্যে ভেসে চাঁদের সামনে দিয়ে ছুটে গেল কোনো একদিকে। ধর্মর করে উঠে বসলাম বিছানায়। উফ, কি জীবন্ত স্বপ্ন! পাশে মা অকাতরে ঘুমাচ্ছে। আমি কি মনে হতেই নিঃশব্দে খাটের থেকে উঠে বাইরে এলাম। আমার নজর গেল ঠাকুর ঘরের দিকে। ঠাকুর ঘরের দরজা খোলা। দরজার ফাঁক দিয়ে হলদেটে কম্পমান আলোটা এসে পড়ছে বাইরে। এত রাতে ঠাকুর ঘরে কে? বাবাই হবে, কিন্তু এত রাতে পুজো করছেন। আমি পা টিপে টিপে এগোলাম সেই দিকে। কাছে গিয়ে দরজার ফাঁকে চোখ রাখতেই দেখতে পেলাম বাবাকে। হাত জোর করে বসে আছেন তিনি। আমার বাবার সাথে কথা বলার দরকার, কিন্তু এই অবস্থায় বাবা কারো সাথেই কথা বলেন না। অগত্যা ফিরেই আসবো বলে ঘুরেছি, এই সময় শুনলাম, এদিকে আয় রসা। থমকে দাঁড়িয়ে পড়লাম। পিছনে ঘুরে দরজা সামান্য ফাঁক করে ভেতরে প্রবেশ করলাম। বস এখানে। বাবা তার পাশে আমাকে বসতে বললেন। আমি চুপ করে বসলাম। বাবা আমার গায়ে আলতো হাত বুলিয়ে বললেন, তুই কি জানতে এসেছিস সেটা আমি জানি। এই কথা শুনে আমি ধীরে ধীরে বাবার মুখের পানে চাইলাম। কি উজ্জ্বল তার চোখ দুটি, সেদিকে বেশিক্ষণ চেয়ে থাকা যায় না। সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিতে হলো। বাবা যখনই এই ঠাকুর ঘরে থাকেন এই গেরুয়া বসন পরিধান করে নেন। মুখে সাদা মতো কি একটা মাখেন, বোধহয় ছাই। আজও বাবার সেই একই বেশ। ঘরের মধ্যে কেবল একটা প্রদীপ জ্বলছে। ধূপের ধোঁয়া আর হলদেটে আলোয় আজ ঠাকুর ঘরের পরিবেশটা কেমন মায়াময়। সামনেই বসে আছেন বাবার আরাধ্যা দেবী। মূর্তিটির কালো রং এই কম আলোতেও কি সুন্দর চকচক করছে। এক হাত লম্বা মূর্তিটার জিভটি প্রমাণ মাপের। ছোট্ট কালো মুখটা থেকে সেটা বেরিয়ে প্রায় নেমে এসেছে মূর্তিটির পা পর্যন্ত। জিভের শেষ ভাগ মোটা, ওপরের ভাগ সরু। মূর্তিটির পায়ের কাছে একটা বড় জবা ফুল। দেবীর চোখ দুটো কেমন জ্বলজ্বল করছে। আমি দিনের বেলাতেও এই মূর্তিটা দেখেছি, কিন্তু সেই রূপ আর এখনকার রূপের মধ্যে বিস্তর ফারাক। আজ তোর সাথে ঠিক কি হয়েছে তার ব্যাখ্যা তোর কাছে নেই, তাই তো? না থাকাই স্বাভাবিক। তুই জ্ঞানত যাকে দেখেছিস, যাকে অনুভব করেছিস, তাকে জীবিত দশায় অনুভব করতে পারে খুব কম লোক। তাই তোর মনে যে এখন প্রশ্নের ঝড় তা আমি বুঝতেই পারছি। তবে সেসব প্রশ্নের উত্তর পাওয়ার আগে তোর আরো কিছু জানা দরকার। বাবা এই কথাগুলো আমার দিকে তাকিয়েই বললেন, কিন্তু পরের কথাগুলো বললেন নিজের সাথে। নিস্তব্ধ পরিবেশ হওয়ায় আমি সেগুলো পরিষ্কার শুনলাম। আমি ভেবেছিলাম হাতে এখনো কিছু সময় পাব, কিন্তু এখন দেখছি সময় একেবারেই নেই। পুনরায় মুখ তুলে আমার দিকে চেয়ে বাবা বললেন, তুই মানসিকভাবে প্রস্তুত তো রসময়? কিসের থেকে প্রস্তুতি নেব বুঝলাম না, কিন্তু বাবা এই প্রথম আমাকে রসু না বলে রসময় বললেন। আর তাতেই আন্দাজ করতে পারলাম পরিস্থিতির গুরুত্বটা। তাই বাবার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে ঘাড় নেড়ে সম্মতি জানালে বাবা বলতে শুরু করলেন,
আমার তখন যুবক বয়স। কিভাবে যেন তন্ত্রমন্ত্রের ওপর বেজায় ঝোঁক চাপল। বাড়ি থেকে কয়েকবার বেরিয়ে এদিক ওদিক কিছু সাধু সঙ্গ করার চেষ্টা করলাম, হলেও সঙ্গ লাভ। উদ্দেশ্য তন্ত্রাচারে অর্জিত জ্ঞান দ্বারা মানুষের কল্যাণ সাধন। এই পথে কিছু দূর এগোলামও। তবে একটা সময়ের পর থেকে নানা বাধা আসতে আরম্ভ হলো। অগত্যা বাধ্য হয়ে সংসারে ফিরে আসতে হলো। কিন্তু এর বেশ কিছু বছর পর হঠাৎ করেই গাংলের শ্মশানে সাক্ষাৎ হয়ে গেল কাশীনাথ বাবার সাথে, এবং তার সান্নিধ্যে এসেই পুনরায় আমার সুযোগ হলো তন্ত্র চর্চার পথে হাঁটার। এই কাশীনাথ বাবা ছিলেন একজন অদ্ভুত মানুষ। জগতের প্রতিটা বিষয়ের প্রতি তার ছিল একদম অন্য ধরনের ভাবনা চিন্তা। তার যুক্তি এবং জ্ঞান এ দুই ছিল অপরিসীম। উনি আমাকে বুঝিয়েছিলেন সংসারে থেকেও কিভাবে তন্ত্রাচারে ব্রতী হওয়া যায়। তার থেকেই শিখেছিলাম অনেক কিছু। তিনি আমার জীবন দর্শন একরকম বদলে দিয়ে গিয়েছিলেন। আমার নিকট থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় তিনি দিয়ে গিয়েছিলেন মায়ের এই মূর্তি। সেই থেকেই এই মা আমার আরাধ্যা। সমস্ত বিপদ থেকে তিনি আমায় রক্ষা করে এসেছেন। কাশীনাথ বাবা যাওয়ার আগে বলে গিয়েছিলেন, শোন কালীপদ, এ কদিনে আমার থেকে যা শিক্ষা লাভ করলি তার প্রয়োগ তখনই সফল হবে যখন তুই নিঃস্বার্থভাবে অন্যের কল্যাণ হেতু এই শক্তির ব্যবহার করবি। মনে রাখিস, অযথা এ শক্তির ব্যবহার একদম নয়। করলে কিন্তু এ শক্তির ক্ষয় ঘটবে। তবে হ্যাঁ, একসময় এ শিক্ষা তোর বিশেষ কাজে আসবে। কি কাজে আসবে সেসব এখন বলবো না, তবে চিন্তে করিস নে। সে কঠিন সময় আগত হলে আমি তোকে ইঙ্গিত দেব। গতকাল রাতে আমি স্বপ্ন দেখি। স্বপ্নে বাবার দর্শন পাই এবং একই সাথে তোর মুখটা দেখতে পাই। প্রথমে কিছু বুঝতে পারিনি। অনেক ভাবনা চিন্তা করার পর বাবা তোকে নিয়ে ঠিক কি ইঙ্গিত দিতে চেয়েছেন সেটা কিছুটা আঁচ করতে পারি। তারপর ধ্যানে বসে যা জানতে পারি তাতে আন্দাজ করি হয়তো তোর ওপর কোনো বিপদ আসতে চলেছেন বলেই বাবা স্বপ্নে আমায় দেখা দিয়েছেন। অর্থাৎ যে সময়ের কথা বাবা বলেছিলেন সে সময় আগত। তাই কাল রাতেই এই তন্ত্রক্রিয়া সম্পন্ন করি। বাবার কথাগুলো কিছু বুঝলাম আর কিছু বুঝলাম না। এক দৃষ্টে চেয়ে রইলাম বাবার পানে। বাবাও আমার দিকে চেয়ে আছেন। তারপর একটা সময় বাবা মুখ ঘোরালেন তার আরাধ্যা কালী মায়ের বিগ্রহের দিকে। সেদিকে চেয়েই বললেন, আজ তোর সাথে যে ছিল সে যে তোর মামা নয় তা বোধ করি তুই জেনেছিস। আসলে সে হলো এই মায়ের অনুচর। গতকাল রাতে তন্ত্র বলে তাকে জাগিয়েছি আমি এবং প্রয়োগ করেছি তোর সুরক্ষার হেতু। আজ তোর যে মৃত্যু যোগ ছিল তা কেটেছে শুধুমাত্র মায়ের কৃপায়। মাকে প্রণাম কর। আমি বিনা বাক্য ব্যয়ে 2 হাত জোর করে তুলে আনলাম বুকের কাছে। বাবা বলে চললেন, মায়ের এই অনুচর যে কোনো রূপে তোকে দেখা দিতে পারে। তুই বুঝতেও পারবি না, তোর মনে সন্দেহও জাগবে না। কাল যখন তুই আমার দোকানে গিয়ে পৌঁছলি দেখলাম সে তোর পিছনে এসে দাঁড়িয়েছে এবং সে অচিন্তর রূপ নিয়েছে। তখনই বুঝতে পেরেছিলাম বিপদের মুহূর্ত আগত। তখন থেকে কেবল মাকে ডেকে যাচ্ছিলাম। এই গভীর রাতে এমন নির্জন পরিবেশে এই সমস্ত কথা শুনে হয়তো গতকাল পর্যন্ত ভয় পেতাম, কিন্তু এখন আর ভয় করল না। তার বদলে একটা প্রশ্ন করলাম বাবাকে। আচ্ছা বাবা, আমরা যদি সামনের রাস্তা ধরে আসতাম তাহলে তো এমন বিপদে পড়তে হতো না। আমি ছোট মামাকে
মানে ওনাকে বলেছিলাম সামনের রাস্তা দিয়ে যাওয়ার জন্য, কিন্তু উনি বললেন জঙ্গলের ভেতর দিয়ে আসবেন, তাই ওই পথেই আসতে হলো। আমার এই কথায় বাবার মুখটা অত্যন্ত গম্ভীর হয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, দোকান থেকে সামনের পথ ধরে বাড়ি ফেরার সময় ওই বটগাছের কাছে নিধি পাগলার ক্ষতবিক্ষত দেহটা উদ্ধার করেছে। ধারালো কিছু দিয়ে তার বুক ফালা করে দিয়েছে কেউ। তার চোখে মৃত্যু পূর্ববর্তী ভয়টা তখনও লেগেছিল। গ্রামের কয়েকজনকে নিয়ে ওর দেহ সৎকার করে এই একটু আগে ফিরলাম। বুঝতে পারলি? তার মানে আমাকে না পেয়ে নিধি পাগলাকে মেরেছে? বাবা সম্মতিসূচক ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, তার মানে ওরা সংখ্যায় একের বেশি। চন্দ্রগ্রহণের সময় ওদের শক্তি অনেক বেড়ে ওঠে। কিন্তু আমাকেই বা কেউ মারতে চাইবে কেন? আমি কার কি ক্ষতি করেছি? ওরা কারা বাবা? এগুলোই তো আমাদেরকে জানতে হবে রসু। এই গ্রামের মধ্যে কেউ ভয়ানক কিছু করে ডেকে এনেছে ওদের। চরম দুর্দিন আসতে চলেছে। আপনারা শুনলেন অয়ন সাহার কাহিনী ১.৫ ফুটিয়া। কি গল্প শুনে কোনো পুরনো স্মৃতি চাঙ্গা হলো? বলুন তো দেখি, এ গল্প কোন দিকে মোড় নিচ্ছে? কমেন্ট সেকশনে জানান। আজকের গল্প কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো সময় এখানে শেষ হচ্ছে, তবে খুব শীঘ্রই হাজির হব আবারও কোনো হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।